ভাবির সাথে যখন আমি ইশতিয়াক ভাই 2টা গান কাভার পর ভাবিকে বললাম, ভাবি বললেন খুব খুশি, কেঁদে দিয়েছিল উনি বললেন আসিফ ইশতিয়াককে তুমি আবার বাঁচাই দিলা, আবার মানুষের সামনে নিয়ে আসলা, ইশতিয়াক তোমার গলায় বেঁচে থাকবে। এগুলো হচ্ছে আমার ইন্সপায়ারেশন। এটার পেছনে ইনভেস্ট করতে হয়। এটা আমাদের দেশে হয় না। আমাদের দেশে আপাতত ধর তক্তা মারো প্যারেক টাইপের হয়ে যায়। ফেসবুক ওপেন হওয়ার পরে হালকা পাতলা জিনিসের উপর মানুষের আসক্তি চলে আসছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমরা যেটা শুনে আসছি, আমরা তো 90s জেনারেশন, এবং 90s আগে একটা সমৃদ্ধ জেনারেশন ছিল, যে সমর দাস, আলাউদ্দিন আলী, আমাদের একটা বড় একটা সমৃদ্ধ রবীন ঘোষ, সমৃদ্ধ একটা মিউজিক ভান্ডার ছিল। তারপর সুরকার গীতিকারও আছেন গাজী মাজহারুল আনোয়ার বা মনিরুজ্জামান মনির সাহেব। তো এই গানগুলো না আমাদের জেনারেশন জানে না কত সমৃদ্ধ গান বাংলাদেশে হতো। ফেসবুক ওপেন হওয়ার পরে হালকা পাতলা জিনিসের উপর মানুষের আসক্তি চলে আসছে। কিন্তু আমার টার্গেট হচ্ছে এগুলো তো অলাভজনক কাজ, এখানে শুধু আমার খরচটাই হয়, ইনকামের চিন্তার দরকার নেই, কারণ হচ্ছে এটা ক্লেম থাকে বা অন্যদের প্রপার্টি। আমার কাজ হচ্ছে এই যে রবিন ঘোষ, তিনি আয়নাতে ওই মুখ দেখবে যখন, এটা যে রবিন ঘোষের গান এটা কেউ জানে না। বা একদিন ঘুম ভেঙে দেখি সুখের সমুদ্র শুকিয়ে গেছে, এটা সুরকার মকসুদ জুয়েল মিন্টু। তার পিচ ঝালাই পথটারে ভালোবেসেছে, এটা সুরকার গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। এরকম অনেক তথ্য আমরা জানি না। তো আমার কথা হচ্ছে পুরনো গানগুলোকে আমি একটু আমার টোনে নতুন সাউন্ডে প্রজন্মকে দিচ্ছি, শুনলে শুনুক, না শুনলে নাই, থাকলো। এটা তো পচে যাওয়ার জাম না যে আড়াই দিনে পচে যাবে ফলটা। তো সুতরাং আমি কাভার গানটা অব্যাহত রাখবো। কাভার গানটা এখন করছি ফিরোজ শাহের এক সেকেন্ডের নাই ভরসা, মিলু ভাইয়ের কতদিন দেখি না মায়ের মুখ। তো এই কাভারটা আমি করি একটা কারণে, আমাদের বাংলা গানের যে সমৃদ্ধ বাংলা গানের ইতিহাস, সেটা যেন তরুণ প্রজন্মের কাছে পৌঁছায়। আমি রেখে দিলাম। হ্যাঁ, অবশ্যই থাকতে হবে, কারণ দেখা যাচ্ছে যে বাংলাদেশে এই যে বললাম সাউন্ডের ব্যাপারটা, আমরা দেখি কি আমাদের পুরনো ফিল্মের যে গানগুলো আছে এগুলা কাঁপে, পুরুষ গলাটা মেইলে হয়ে যায়। অর্থাৎ আমরা যখন এটা প্রোডাকশনে যাই, যখন প্রোডাকশনটা হয়েছে তখন ওই কোয়ালিটিটা, ওই বডিটা মেনটেন করা হয়নি। কিন্তু একই দিকে তুমি পাকিস্তান বা ইন্ডিয়া বা বিদেশি গানগুলো তুমি 60 বছর পরে আমরা যদি শুনি, লাইক বনিয়াম, এরা সেই 80s, আজ থেকে 50 বছর 45 বছরের গান, এখনও কত ক্লিয়ার সাউন্ড। তো এটার পেছনে ইনভেস্ট করতে হয়। এটা আমাদের দেশে হয় না। আমাদের দেশে আপাতত ধর তক্তা মারো প্যারেক টাইপের হয়ে যায়। তো আমাদের এগুলাতে আসলে ওই সীমাবদ্ধতাও আছে, পৃষ্ঠপোষকের অভাব আছে, আর প্রাতিষ্ঠানিকভাবে আমরা ভেরি উইক। যে আমরা এই যে একটা গানের পিছনে আমরা 8 লাখ 10 লাখ টাকা মিউজিক ট্র্যাকে খরচ করব, এই ট্র্যাকটা সারা জীবন একই রকম বাজবে, শিল্পীর গলাও বদলাবে না, মিউজিকও বদলাবে না, ছবিও এমনি এমনি কাঁপবে না। তার মানে এটার জন্য যে কস্টিংটা দরকার, যে ভিত্তিটা তৈরি করা দরকার, সেটা আমাদের দেশে নাই। বাট এটা জরুরি, কারণ ঠিক আমি যখন ফকির মজুসার গান শুনি এখন, তাহলে দেখা যাচ্ছে ভয়েসটা বিকৃত হয়ে গেছে, সাউন্ড বিকৃত হয়ে, ভালো লাগছে না শুনতে। তো ওই সাউন্ডটা আমি এই ধরনের গান রিমেক করে, কাভার করে আমি নতুন সাউন্ডে দিচ্ছি, যেন একটা আবহ পায় যে গানটা এরকম ছিল। তো এটা আমার দায়িত্ব মনে করি আমি, যে আমাদের সিনিয়রদেরকে সম্মান জানানো এবং সিনিয়রদেরকে মানুষের সাথে, নতুন জেনারেশনের সাথে পরিচয় করে দেওয়া। আমি লাস্ট মুম্বাইতে ফিল্মালয়া স্টুডিওতে গেলাম, সেখানে এফডিসির মতো বিশাল বিশাল ফ্লোর, এফডিসির সাথে বড়, প্রাইভেট। তো ওখানে মোড়ে মোড়ে দেয়ালে দেয়ালে ইতিহাসগুলো লেখা আছে, যে 1943 সালে লতা মঙ্গেশকর প্লেব্যাক করেছেন, এখানে শচীন কর্তা এই রেকর্ডিং আসছেন, এখানে জয় মুখার্জি আসেন, দিলীপ কুমার সাহেব আসছেন, ওই সময় সায়রা বানু ম্যাডাম আসছেন, ওই সময় সুনীল দত্ত এখানে কাজ করছে, এখানে ফিরোজ খান কাজ করে, এসব তাদের ওয়ালে ওয়ালে লেখা আছে। তার মানে ওটা যখন ভিজিটে নতুন প্রজন্ম যখন কাজ করবে, তারা ওয়ালটা দেখবে, থামবে, পড়বে, পড়ে জানবে, তারপরে কথা বলবে। আমাদের পড়াশোনাটা কম, আর ফেসবুক আসার পর তো পড়াশোনার দরকার নেই। মোটামুটি একটা সাবজেক্ট নিয়ে মানুষের জীবনটা, যে কোনো একটা সাবজেক্ট ডেলি ধরবে, 3-4 দিন থাকবে, আবার আরেকটা সাবজেক্ট চলে যাবে। স্থিতিশীলতা নেই। তো আমি আমাদের পুরনো ইতিহাস যেগুলো আছে, আমাদের সমৃদ্ধ বাংলা গানের ইতিহাস, সেটাকে সমুন্নত রাখার জন্য বেসিক্যালি এই কাজটা আমি স্বেচ্ছা স্বপ্রণোদিত করি। না, কাভার করা কোনো বেআইনি কাজ না, কাভার করতে পারবো আমি, কিন্তু ওই যারা কাভারের যে রেভিনিউটা আসে সেটা চলে যায় কোম্পানিতে বা তৎসংলগ্ন জড়িত যারা সুরকার গীতিকার, তাদের তো কপিরাইট টপিরাইট কী করা আছে, যাদের আছে তারা পেয়ে যায়, এটা আমার কাছে আসে না। কিন্তু সমস্যা হলো আমাদের গীতিকার যিনি গান লিখেছেন তার নাম উল্লেখ করতে হবে, সুরকারকে উল্লেখ করতে হবে, আসল গায়ককে উল্লেখ করতে হবে, আসল কোম্পানি কোনটা উল্লেখ করতে হবে। তারপর কাভার যদি করি তাহলে রেভিনিউ, যেহেতু অর্থনৈতিক ব্যাপারটা এখানে ক্লিয়ার, সেক্ষেত্রে কারো কোনো বাধ্যতার কারণ নেই, বরং তার খুশি হওয়ার কথা যে একটা কন্টেন্ট পড়েছিল, নতুন লাইফ পেলো। বা আমি যখন শেখ ইশতিয়াক ভাইয়ের ওয়াইফ ভাবির সাথে যখন আমি
ইশতিয়াক ভাই 2 টাকার কাবার পর ভাবিকে বললাম, ভাবি বললেন খুব খুশি, কেঁদে দিয়েছেন উনি বললেন আসিফ ইশতিয়াককে তুমি আবার বাঁচাই দিলা, আবার মানুষের সামনে নিয়ে আসলা, ইশতিয়াক তোমার গলায় বেঁচে থাকবে। এগুলো হচ্ছে আমার ইন্সপায়ারেশন। আজকে যদি মিলু ভাইয়ের গান আমি অনেক আগে থেকে গাই, আজকে মিলু ভাইয়ের 2 ছেলে, মিলু ভাই যখন মারা যান ছোটো ছিল, কোনো একটা ভাবে তাদের সাথে আমার সম্পর্ক ছিল পারিবারিক, একদম গার্ডিয়ান বলো যেভাবে বলো। তো এখন প্রতীক গান করছে, প্রীতম একটা ভালো জায়গায় আসছে, তো এগুলো দেখতে তো ভালো লাগে। আর আমি লাস্ট 25 ইয়ার্স কাজ করছি, একটা জেনারেশন নাই হয়ে গেছে, আরেকটা জেনারেশন মাঝখানে কাজ করেছি, আরেকটা জেনারেশন চলে আসছে, এদের সাথেও কাজ করতেছি। তার মানে আমার জেনারেশন গ্যাপটা কিন্তু থাকলো না। অর্থাৎ আমি যদি জেনারেশন গ্যাপ তৈরি না করি তাহলে আমি চলে যাবো না, সরে যেতে পারবো না, আমাকে মেরে ফেলতে পারবো না কেউ, এখানেই থাকবো কাজের মাধ্যমে।